আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আমি কি ভুলিতে পারি? মাগো আটি ফাল্গুনের কথা আমরা ভুলি নাই। আজ ইংরেজি 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা একত্রিত হয়েছি লেডিস ক্লাবের সকল বন্ধুদের নিয়ে আড্ডা দেব বলে। আমাদের সাথে আছেন, আমি মাঝখান থেকে শুরু করি, মধ্যমণি আমাদের মধ্যবর্তিনী যেটাই বলি, ফরিদামণি শহীদুল্লাহ নামের পেছনে একটুখানি বিশেষণ আছে, সে ব্যাপারে আপনার মুখেই শুনবো। যিনি সাবেক ভাইস প্রিন্সিপাল স্কলাস্টিকা ইংলিশ মিডিয়াম স্কুল, আমাদের সাথে থাকার জন্য অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর ওনার বাঁ দিকে আছেন, আমার ডান দিকে আছেন স্বর্ণময়ী মণ্ডল, একজন সঙ্গীত শিল্পী, এতক্ষণ প্রমাণ দিয়েই দিয়েছেন। আর ওনার ডান হাতে, আমার বাঁ হাতে আছে তামরিন অনন্যা। তিন অনন্যাকে নিয়ে আমাদের আজকের আড্ডা খুব জমে যাবে, তার মধ্যে একজন নামেও অনন্যা। আমি তাহলে আবারও সেই মাঝখান থেকেই শুরু করি। কেমন লাগছে আজকে আমাদের আড্ডায় এসে? আপনারা ডেকেছেন সেজন্য আগেই ধন্যবাদ দিচ্ছি, এবং একসাথে আড্ডা দেওয়ার সুযোগ পেয়েছি সেজন্য আমি একটু ধন্য মনে করছি নিজেকে। আর আজকে একটা বিশেষ দিন, 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং আমাদের একটা বিশেষ দিন। তো এই দিনে সবার সাথে কথা বলতে পেরে ভালো লাগছে। আর আরেকটা কথা হলো যে আমাদের বছর ঘুরে প্রত্যেক বছরই আমাদের 21শে ফেব্রুয়ারি আসে, এবং এই দিন আমরা ভাষার জন্য অনেক কিছু আমরা আয়োজন করি, কিভাবে দিনটাকে পালন করা যায়, এটাকে কিভাবে স্মরণীয় করে রাখা যায়, এবং মানুষের মনে এই দিনটা যেন সবসময় গেঁথে থাকে সেই চেষ্টাই করা হয়ে থাকে। তা আজও সেটার কোনো ব্যত্যয় ঘটেনি। শহীদ মিনার সুন্দর করে সেজেছে, গিয়েছিলাম, ভালো লাগলো। ফুলে ফুলে চারিদিকে একাকার, লোকে লোকারণ্য, ছোট বড় সবাই 21শে ফেব্রুয়ারির শহীদ মিনারের আশেপাশে ঘুরছে, ফুল দিচ্ছে, অনেক কথা বলছে, ফটো তুলছে, ভালো লাগলো। বাহ। স্বর্ণময়ী কেমন আছেন? এই তো ভালো আছি আপা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো থাকি। আর এখানে এলে বিশেষ করে ভালো না থেকে কোনো উপায় নেই, মানে সবসময় তিনজন গুণী কন্যা বিভিন্ন বিষয়ের উপরে এক একজনের যে দক্ষতা, তাদের সাথে কথা বলে। আর আজকের আমাদের বিষয় আত্মনিবেদনের গাথা। তো আত্মনিবেদন কিন্তু আমরা সদা সর্বদা একা একা করেই থাকি যখন আড়ালে থাকি, কিন্তু আজকে হবে কি, আজকে আমরা চারজন একেবারে মুখোমুখি বসে, সাথে জমে থাকবেন বন্ধুরা, এবং সামনে যারা আছে সবাই মিলে আমাদের আজকের আত্মনিবেদন গাথা হয়ে উঠুক অমূল্য গাথা। অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। সবশেষে ছোট মানুষই বলি নাকি, তামরিন অনন্যা কেমন লাগছে? আপু আলহামদুলিল্লাহ, এখানে এসে সব সময় আমি আড্ডায় আসি,
লেডিস ক্লাবে। খুবই ভালো লাগে প্রোগ্রামটা, এবং আজকে 21শে ফেব্রুয়ারি এই দিনে আসতে পেরে আরো স্পেশালি খুব ভালো লাগছে। গান একদম। করতে পারবো, সবার সাথে কথা বলতে পারবো। বাহ, দারুণ ব্যাপার। তো গানের কথা যেহেতু এলোই, আমরা যৌথ প্রয়াস শুনেছি, এখন কি একটা একক গান শুনতে পারি? মানে আজকে কেন জানি 21শে ফেব্রুয়ারি মানেই মনে হচ্ছে যে গান, হ্যাঁ সুর, গান সুর, যে নিবেদন সেটাই আত্মনিবেদনের গাথা হয়ে উঠবে। মানে আমাদের দুজনের মধ্যে যে কোনো একজন আপনি বললে মানে আমরা বুঝতে পারছি না যে কে শুরু করব। না না না, একজন শুরু করলেই হবে। আচ্ছা, আচ্ছা। আসলে শহীদরা যে আত্মদান আমাদের জন্য করে গেছেন আর কি, হ্যাঁ, তো অবশ্যই। তাদের সেই গাথা নিয়েই আমাদের আজকের অনুষ্ঠানটা, আজকের আড্ডাটা জমে উঠুক। মানে ভীষণ রকম আমার ভালো লাগছে। আপনার সাথে তো পরিচয়টা পরে শুনবই আমি আলাদা করে। আর স্বর্ণময়ী এবং তামরিন, অনন্যা আমাদেরকে আসলে গানের ডালি দিয়ে তাদের আত্মনিবেদনটাকে সার্থক করে তুলবে। শুরু করুন। শুরুতেই আমি সকল ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি এই গানের মধ্যে দিয়ে। গানটি লিখেছেন বদরুল হাসান এবং সুর করেছেন শহীদ আলতাফ মাহমুদ। ঘুমের দেশে ঘুম ভাঙাতে ঘুমিয়ে গেল যারা, জ্বলছে স্মৃতি আলোর বুকে ভোরের করুণ তারা, পাষাণপুরের প্রাণ জাগো নিথর গাঙে বান ডাকো, পাষাণপুরের প্রাণ জাগো নিথর গাঙে বান ডাকো, ঘুমের দেশের ঘুম ভাঙো, ঘুমের দেশের ঘুম ভাঙো। মায়ের ভাষার মান বাঁচাতে প্রাণ দিল আজ যারা, ওদের ভাষা প্রাণ পেল আজ ওরা যে বাখারা, আহা ওরা যে বাখারা, আহা ওরা যে বাখারা, পাষাণপুরের প্রাণ জাগো নিথর গাঙে বান ডাকো, পাষাণপুরের প্রাণ জাগো নিথর গাঙে বান ডাকো, ঘুমের দেশের ঘুম ভাঙো, ঘুমের দেশের ঘুম ভাঙো, ঘুমের দেশের ঘুম ভাঙো। আহা, অসাধারণ অসাধারণ। নতুন ধরনের গান শুনলাম কিন্তু। ওনার সংগ্রহে আমি জানি আরো অনেক গান আছে, আমরা পর্যায়ক্রমে শুনবো। এবার আপনার কাছে আসি, মনিয়াপা, মনিয়াপাই বলছি, নামটা দারুণ। আমরা ছোট বাচ্চাদের অনেক সময় মনি বলে ডাকি। তো আপনি একটু কথা প্রসঙ্গে বলছিলেন যে আপনি বড় হতে চান না, মানে সবার সাথে মিলিয়ে একটু ছোটই থাকতে চান, তো আপনাকে আমি মনিই বলছি। তো আমার মনিয়াপা, কাজের সময় আমাকে দিদিমণি ডাকে। বাহ, কমন দিদিমণি, কমন দিদিমণি, মনির সাথে দিদি লাগিয়ে। তো আপনার যে দাদা ঠাকুর মানে নানা সম্পর্কে, নানা ভাই, ভাষার প্রসঙ্গ যেহেতু এলোই, তো তার কথা আমরা সবসময় স্মরণ করি। আজকে আপনার মুখ থেকে আপনার মতো করে, কারণ তার সাথে একটা আপনার পরম্পরা ব্যাপারটা তো আছেই, এবং একটা সুমধুর সম্পর্ক নানা নাতনি। তো সেই গল্পটা যদি সুন্দর করে একটু বলেন আমাদের সাথে, তাহলে যারা আমাদের সাথে আছেন তারা এবং আমরা চারজন মিলে দারুণভাবে সমৃদ্ধ হব আশা করছি।
নানা ভাইয়ার কথা বলার আগে আমি একটা আপনারা জানেন, যদিও জানেন, তবু যারা শুনছে, যারা হয়তো অল্প বয়স্ক, অনেকে হয়তো আর স্মৃতি রোমন্থন করতে ভালো লাগে আমাদের, কি করে আমরা 21শে ফেব্রুয়ারি পেলাম, কেন 21শে ফেব্রুয়ারি, কেন এটা হলো, অনেকে ভুলে যায়, আবার শুনলে আবার মনে পড়ে। তো এটা যেমন আমরা জানি যে 1947 সনে যখন আমরা বিভক্তি হলাম, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, তারপরে আমরা তো ভাষার ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে আমরা কিন্তু পূর্ব পাকিস্তানে আমরা আসলাম। আর পাকিস্তান, আর এটা একটা অদ্ভুত ব্যাপার ছিল সেই সময় যে 2500 ব্যবধানে দুটো দেশ কি করে এক হয়। কেন, একদম ম্যাপ যদি খেয়াল করেন, একদম উপরে পশ্চিম পাকিস্তান, একদম নিচে বঙ্গোপসাগরের নিচে ওখানে পূর্ব পাকিস্তান। তো যাই হোক, এই দুটো দেশ একই ছিল, কিন্তু ওখানে ছিল ওরা উর্দু বলতো, আর বাংলাদেশে তো মানে আমাদের পূর্ব পাকিস্তানে আমরা বাংলাই বলতাম। এখন এখানে হলো কি যে চলছিল ভালোই, কিন্তু হঠাৎ করে পাকিস্তান মানে পশ্চিম পাকিস্তান গভর্নমেন্ট ঠিক করলো যে না, এখন থেকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। তো এটা তো হতে পারে না, কেন আমরা এখানে মেজরিটি আমরা বাংলা, ওরা হয়তো পারবে কিন্তু আমরা তো পারবো না, আর নিবই বা কেন, আমাদের এটা দেশ, তা আমাদের যেটা আমাদের ভাষা, আমাদের মায়ের ভাষা, সেটা আমরা কেন ছাড়বো, সেটা তো হতে পারে না। তো এই নিয়ে তখন একটু আন্দোলন হলো, এবং আমার নানা ভাইয়া তখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, উনি জোর গলায় এটাকে প্রতিবাদ করলেন। উনি বললেন যে না, ভাষার তো কোনো জাত নেই, ভাষার কোনো ছোট বড় নেই, ভাষার কোনো কে বাঙালি কে পাকিস্তানি তা তো না, ভাষাই ভাষা, সেটাকে তো বিভক্ত করা যায় না। তো কাজেই এটা আমি ঘোর আপত্তি জানাচ্ছি যে এটা বাংলা উর্দুটা কোনো দিনও রাষ্ট্রভাষা হতে পারবে না। তখন আবার জিয়াউদ্দিন ছিলেন তখনকার গভর্নমেন্টে, তখন উনিও এটার একটা প্রতিবাদ করলেন। তো মনে করেন এই যে আমাদের ভাষা, আমাদের 21শে ফেব্রুয়ারি আমরা যে স্বাধীন হলাম, এটা কিন্তু গোড়াপত্তন তখনই হয়েছিল, তখন থেকে এটা বীজটা বপন হয়েছিল যে আমাদের একটা নিজস্ব অস্তিত্ব আছে, আমাদের এনটিটি একটা আলাদা, এনটিটি বলাটা এখন ঠিক না, মানে অস্তিত্ব আমাদের আজকে পুরোই বাংলা বলতে হবে। তো এখন তো সেই তখন থেকে যে দানা বাঁধলো আন্দোলনে, তারপরে এটা ছড়িয়ে গেল যাওয়ার পরে তারপরে আন্দোলন ছাত্রদের মধ্যে চলে গেল, তখন বিশ্ববিদ্যালয়ে বিরাট আন্দোলন হলো। এবং আরও আমার নানা ভাইয়ার এখানে আরেকটা কৃতিত্ব ছিল, উনি আপনারা দেখেছেন বোধহয় যে মেডিকেল কলেজে একটা আউটগেট আছে, কিন্তু যখন আপনি শহীদ মিনারের দিকে যাবেন ওখানে একটা আউটগেট আছে, ওখানে কিন্তু তখন নানা ভাইয়ারাও থাকতেন, হ্যাঁ, প্রভোস্ট হিসাবে। তো ওখানে তখন ওই যে রওশনারা বাচ্চু নাম বোধহয় শুনেছেন, উনি ভাষা সৈনিক আরেকজন, তো ওনার কাছে শোনা, উনি বললেন যে আমরা তখন বলছি আমরা মিছিলে যাব, তো তখন আমাদেরকে স্যার বলছেন যে না, তোমরা মেয়েরা কি করে যাবে, তো দাঁড়াও আমি ব্যবস্থা করছি। তখন আপনারা তো দেখেছেন কিংবা ছবিতেই দেখেছেন, নানা মেয়েকে ছোটো মোটো অবয়বের মানুষ, ছোট্ট মোটো আচকান পরা মতো, কিন্তু ভীষণ তার মধ্যে একটা ছিল। তখন উনি বললেন দাঁড়াও, তোমাদের আমি যাওয়ার ব্যবস্থা করছি। তখন ওখান থেকে ওই ওয়ালের একটা পাশ একটুখানি খুলে কেপ করে বলে যে আমরা সবাই মিলে ইট টিট ছড়িয়ে দিয়ে আমরা বেরিয়ে যাওয়ার জন্য জায়গা করলাম। সেই রচনারা বাচ্চুর কথা এটা। তখন উনি লিড দিলেন, আমরা পিছনে পিছনে গেলাম। তো এটা একটা বিরাট ঐতিহাসিক ব্যাপার যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমাদেরকে ভাষা আন্দোলনের সময় আমাদেরকে লিড করেছেন। তারপরে হলো, কিন্তু তারপরে যখন যেদিন 1952 21শে ফেব্রুয়ারি 52তে যাওয়ার আগে আমরা গল্পগুলি মানে ফাঁকে ফাঁকে শুনবো, ধুয়ে ধরার মতো। হ্যাঁ, একবারই শুনে ফেললে তো একদম, হ্যাঁ, আপনি ওখানেই মনে রাখুন যে আমরা কোথায় বেরোলো। হ্যাঁ, সেখান থেকে। এবার অনন্যার কাছে বলবো যে এই সময়ের এই প্রজন্ম, মানে তোমার কাছে কি মনে হয় এই যে গল্পগুলি, এই গল্পের সাথে এখনকার সময়কে কিভাবে তুমি যোগসূত্র তৈরি করতে পারো? এখনকার সময় তো আপু একটা অস্থিরতার সময়, সব কিছুই পাল্টে গিয়েছে। এখন আপু আমি বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলে আমি আগে শিক্ষকতা করেছি, একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে। তো সেখানে দেখলাম যে এখন আগে যেমন 21শে ফেব্রুয়ারি, বসন্তকাল, বিজয় দিবস, স্বাধীনতা দিবস এসব খুব ঘটা করে এত পালন করা হতো না। এখন বিভিন্ন স্কুলগুলোতেও দেখা যাচ্ছে যে 21শে ফেব্রুয়ারি, বিজয় দিবস, বিভিন্ন স্বাধীনতা দিবস, পহেলা ফাল্গুন, পহেলা বৈশাখ, বাংলার যে সকল উৎসব রয়েছে সবই ভালো করে পালন করা হয়। বাহ। তাহলে ফিরে আসবো যখন, তখন গান শুনবো, একটু বিরতি নেবার সময় হয়ে গেল, একটু পরেই ফিরবো, সেই পর্যন্ত সাথেই থাকবেন।
বিরতি শেষে আবারও ফিরে এলাম। আমরা ছিলাম 21 আমার অহংকার। আমাদের বাঙালির অহংকার করার অনেক কিছু আছে, অনেক কিছু। তার মধ্যে এই 21-এর সাথে অহংকার শব্দটা কেমন করে যেন একেবারে অঙ্গাঅঙ্গি জড়িয়ে গেছে। একদম। আমি তামরিনের কাছে ছিলাম, অনন্যা, সে নামেই অনন্যা। আমি 3 অনন্যাকে নিয়ে খুব দারুণভাবে গর্বিত আছি আজকের দিনে। তো শুনছিলাম তার অনুভূতির কথা এই সময় এবং সেই সময়কে মিলিয়ে। এখন কি একটা গান শুনতে পারি? মানে আজকের দিনটা মনে হলেই কেমন জানি শুধু মনে হচ্ছে কোথার থেকে সুর ভেসে আসছে, হামিং ভেসে আসছে। আপু আমি এখন একটি দেশের গান গাওয়ার চেষ্টা করছি। গানটি গেয়েছেন শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম, সুরকার আলাউদ্দিন আলী, গীতিকবি হচ্ছে নজরুল ইসলাম বাবু। আমায় গেথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা, আমায় গেথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা, আমি জনম জনম রাখবো ধরে ভাই হারানোর জ্বালা, আমায় গেথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা, আসি বলে আমায় ফেলে ফিরে গেল ভাই, 3 ভুবনে কোথায় গেলে ভাইয়ের দেখা পায়, দেব তারে স্মরণ করে আমি আমার হাতের মালা, ভাই হারানোর জ্বালা, আমায় গেথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা, আমায় গেথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা, আমি জনম জনম রাখবো ধরে ভাই হারানোর জ্বালা, আমায় গেথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা। আহা, কি দারুণ অনুষঙ্গ না! প্রকৃতিও কিন্তু কোনো কোনো জিনিস নিজ হাতে সাজিয়ে দেয়, গুছিয়ে দেয়। এই যে ফেব্রুয়ারি মাস, ফাল্গুন মাস, এখন পলাশ ফুটবে, সেই সময় আমরা ভাইকে হারিয়েছি এবং ভাইয়ের জন্য আমরা সেই পলাশ ফুলের মালা গেঁথে পড়তে চাইব। অহংকারের সাথে কিছু বিধুরতাও আমাদের মাঝে থাকে বোধহয়। প্রকৃতির অপার কৃপা, অপার মহিমা। আমরা সেই দেয়াল ভেঙে কোথায় যেন যাচ্ছিলাম, সেখানে আবার একটুখানি ফিরে যাব। তখন ওরাও সাহস পেল মেয়েরা, তখন উনি ওখান থেকে বার হয়ে তাদেরকে নিয়ে সেদিন মিছিলে যোগ দিয়েছিলেন। তো এখন সেটা তো খুব গর্বের সাথে, রসনারা বাচ্চা এখন নেই, উনি 2-3 বছর হলো মারা গেছেন। তো উনি খুব গর্বের সাথে বলতেন যে উনি যদি আমাদেরকে না নিতেন তাহলে আমরা হয়তো ওই সাহসটা করতে পারতাম না। এবং ওনার মতো একজন গুরু মানুষ, সাধক মানুষ, পণ্ডিত মানুষ, উনি যে আমাদেরকে এইভাবে লিড দিবেন, আমাদেরকে পরিচালনা করে নিয়ে যাবেন, মানে কল্পনার অতীত। তো সেই দিকে আমরা সাহস পেয়েছিলাম এবং পরে আরও যত আন্দোলন ছিল তার মধ্যে আমরা ছিলাম। শুধু তাই না, মানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভাষাবিদ ছিলেন, উনি 18টা ভাষা জানতেন, কিন্তু ওনার মধ্যে দেশপ্রেম সাংঘাতিক ছিল। সেই জন্য ওনাকে কিন্তু আপনি ভাষা সৈনিকের সাথে সাথে ওনাকে কিন্তু ভাষা সৈনিকও বলা হয়, যে উনি ভাষার জন্য করেছেন। একদম। তা আমার ছোট মামা, ওনার ছোট ছেলে মুর্তাজা বশির, উনি চিত্রশিল্পী। তো উনি 21শে পদকও পেয়েছিলেন। তো ওই আন্দোলনের সময় উনিও ছাত্র ছিলেন, তখন ওই গোলাগুলি হচ্ছে, একদিন উনি আহত হয়ে এসছেন। তো উনি বললেন যে তুমি এসছো, আচ্ছা ভালো কথা, কিন্তু এই আন্দোলনটা যেন বন্ধ না হয়। বলে আমি তোমার জন্য খুব গর্ববোধ করি। উনি তখন ওনার কালো পাঞ্জাবি ছিল, আচকান পরতেন, সেই আচকানের ওখান থেকে এক টুকরো কেটে ওনাকে লাগিয়ে দিলেন। বলে যে এটা তুমি মনে রাখবে,
কি যে এটা অসাধারণ। অর্জিত না হওয়া পর্যন্ত তুমি খুলবে না। মানে এটা 47-এ বলছে। এটা হ্যাঁ, তা- না না তারপরে- 47 না, 47 তো দেশ বিভক্ত হচ্ছে। এটা আমাদের যখন আন্দোলন হচ্ছিল 1952-তেই, 52-তে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন কিন্তু আমরা তো এটা স্বীকৃতি তো পেলাম কি 56-তে, আমাদের তো অনেক লড়াই করতে হয়েছে। অনেক, অনেক। যখন আমরা বাংলা ভাষাকে যখন পেলাম রাষ্ট্রভাষা হিসাবে, তখন তো 56 অনেক দিন হয়ে গেছে। তো তখন আর কি, তো উনি তো কাজে ওনার যে দেশপ্রেমটা সাংঘাতিকভাবে ছিল। তো আমরা বুঝতে পারতাম না যে নানা ভাইয়াকে কিন্তু আমরা খুব আবার মানে ওই রকম নানা দাদা না যে ঘাড়ের মধ্যে লাফিয়ে পড়লাম কিংবা ইয়ে করলাম, আর যেতাম একটু কদম বসে, এখন তো উঠে গেছে, পা ছুঁয়ে করতাম, এরকম করতাম, উনি আমাদের কপালে একটা চুমু খেতেন, বাহ, বাস এইটুকুই ছিল। আর দূরের থেকে কথা হতো, হ্যাঁ এরকম। কিন্তু ইন্সপায়ার করতেন, যেমন আমার মানে ওনার নাতি নাতনি পোতা পুতনি যে বলে আর কি, তাদের মধ্যে সবার মধ্যে ফার্স্ট গ্র্যাজুয়েট আমি, হ্যাঁ প্রথম গ্র্যাজুয়েট। তো উনি খুব খুশি হয়েছিলেন, তারপর আমাকে একটা চিঠি লিখেছিলেন, লিখে 50টা টাকা পাঠিয়েছিলেন সেই সময়। তখনকার দিনে 50 টাকা কিন্তু অনেক। তো তখন ওনাদের কলকাতার ভাষা তো বলে মেঠাই কেউ, মানে মিষ্টি। আচ্ছা আচ্ছা। এই আর কি। তা আপনি বললেন যে আমি যে ছোট থাকতে চাই মানে কি আমার মনটাকে আমি কিশোর রাখতে চাই। ছোট রাখতে আর চাই। যেহেতু টিচিং আমার প্রফেশন, আমার পেশা মানে কি আমার শখ বলতে পারেন, তো ওই বাচ্চাদের সাথে থাকলে আমার খুব ভালো লাগে সবসময় নিজেকে, হ্যাঁ সব সময় ভালো লাগে। আর এখনো কাতারেই শুনে মনে হয়। হ্যাঁ আশ্চর্য হবেন, আমি অনেক অর্গানাইজেশনের সাথে আছি, কিন্তু আমার সব বন্ধুরা কিন্তু ইয়াং, মানে আমার থেকে অনেক বয়সে ছোট। আপনিও যথেষ্ট ইয়াং। আমার 3 জনের মধ্যে আমি খুব বেশি পার্থক্য করতে পারছি না। স্বর্ণময়ী মণ্ডল, আপনিও তো মনে হয় শিক্ষকতা পেশার সাথে। হ্যাঁ, মানে আমিও ছোটদের গান শেখাই। বাহ। মানে জীবনের শুরুতে আমি বাংলা ভাষা সাহিত্য নিয়ে লেখাপড়া করেছি। ও অসাধারণ, মানে সেই সুবাদে আজকের দিনের অনুষঙ্গ পুরোপুরি আছে এখানে। তো আমি প্রথম আমার মানে পেশাগত জীবনে আমি পদার্পণ করলাম বাংলা পড়ানো দিয়েই কলেজে। তো দেখলাম যে গান আর এই যে পড়ানো, হ্যাঁ দুটোর মধ্যে মানে আমি মেলাতে চেষ্টা করলাম যে কোনটি আমার জন্য বেশি সফল হবে এবং মানে কি সহজ হবে, স্বাচ্ছন্দ্য বোধ করবো, সহজ হবে। তো দেখলাম এক পর্যায়ে গিয়ে যে গানের রেওয়াজটা ঠিক মতো করতে পারছি না, সকালে উঠে কলেজে চলে যেতে হচ্ছে। তখন আমার ছোট্ট শিশু দিব্যময়, ওকেও জন্ম দিলাম, মানে হ্যাঁ মানে একবারেই মানে পড়াশোনা এবং তারপর চাকুরি এবং সন্তান একসঙ্গে হওয়াতে আমার তখন দুটো দিক বেছে নিতে হবে কোনটি আমি নেব, চাকুরি করব না গানটা ভালো করে করব না সন্তানটাকে বড় করব। তখন আমি ভাবলাম যে গানটা করলে কি হচ্ছে, আমি ঘরে বসেও গানের, যেমন যেমন ছোটবেলা থেকেই আমি যার কাছে শিখতাম নওগাঁতে, আমি গিয়ে শিখতাম। তো দেখেছি যে গানের শিক্ষকরা বাসায় বসেও, ঘরে বসেও এই শিক্ষাটা প্রদান করা যেতে পারে। হ্যাঁ, কিন্তু আমি যখন প্রাতিষ্ঠানিকভাবে লেখাপড়া শেখাতে যাব তখন কিন্তু অবশ্যই আমাকে ঘরের বাইরে যেতে হবে। তো আমার বেবিটাকে আমি চাই যে আমার বাচ্চাটা আমার কাছে বড় হোক, আমার মন, আমার সমস্ত কিছু সে ধারণ করুক, এই একটি মানে আশাতে আমি চাকরিটা ছেড়ে দিলাম। দিয়ে তখন থেকেই মানে গানকে বেছে নিলাম। আর গান শেখানোটা কীরকম, আমি মানে এই বিষয়টি কীরকম উপভোগ করি, ছোট করে বলি যে আমার মনে হয় একটি গান আমি যখন নিজে শিখি ছোটোবেলা থেকেই, সাথে সাথে আমার যারা প্রতিবেশী ছোট ভাই বোন, আর আমি আপার মতো আমিও মানে নিজেকে সারাক্ষণ ছোট রাখি, মনটা একদম শিশুদের সাথে মেলানো। তো ওই ছোটো বাচ্চাদের নিয়েই বেশি খেলাধুলা হয়। আর আমার খেলাধুলার একটা বিষয় থাকে যে তোমরা আমার সাথে গান গাইবা, গান গাইতে হবে, হ্যাঁ গান গাইতে হবে। মানে যে গানটা আমি তুলি সাথে সাথে ওদেরকে আবার হাতে ওইটা হারমোনি জোর করে ধরে তোলাবো, মানে আমারও কিন্তু এতে কি হয় চর্চাটা হয়ে যেত। তো আমি দেখলাম যে ওদের শেখালে কি হচ্ছে, আমিও গানটা আমার ভালো মতো মুখস্থ হয়ে যাচ্ছে, সুরটা আমি শিখে যাচ্ছি। তো সেই সুবাদে আমি কোনো সম্মানই নিয়ে নয়, এমনি এমনি শেখাতাম, একদম মানে গান শিখে আমি যে আনন্দটা পেতাম সেটা আমি আর কোনো কিছুতেই মানে পাচ্ছি না। মানে চাকরি করেও অর্থ পাচ্ছি কিন্তু আমার সেই আনন্দটা আসছে না। তো ততদিনে অবশ্য আমি এমনিতেই গান, যেহেতু সংসার জীবনে চলে গেছি, বাসায় বসে গান শেখাতাম, আমার অনেক তখন খুদে ছাত্রছাত্রী গড়ে উঠেছে। তো তাদের প্রেরণাতেই আরও ভাবলাম যে এদেরকে শেখালে আমি ঘরে থাকতে পারছি, পাশাপাশি আমার ওই যে একটি উদ্দেশ্য সেটিও আশা করছি উল্টো ঘরে চলে আসলো। এবং সবসময় আমি ব্যস্ত থাকি এই ছোট বাচ্চাদের নিয়ে। ছেলেমেয়েরা বিকেলটা আমার কাটে একদম
ফুলের বাগানে, মানে একদম বাহ, বাহ। শিশুদের সাথে। তো ওদের মধ্যে দিয়ে আরো আমার- শুনবো এবং গানও শুনবো। একটু বিরতিতে যাবার সময় হলো, বিরতিতে যাব। তার আগে বলে দিচ্ছি, বন্ধুরা যারা দূরের আমাদের সাথে যুক্ত হতে চাও, জলদি জলদি জুমে যুক্ত হয়ে যাও, পাসওয়ার্ড দেয়া আছে সেখানে। ফিরছি একটু পরেই। যথারীতি ফিরে এলাম, আপনারা আছেন সাথে, জুমের বন্ধুরাও যুক্ত হয়ে যাবে, আর পাশাপাশি তো আমার অনন্যা বন্ধুরা এখানে আছেই। আমি না একটুখানি কেমন ভাবাবেগ তাড়িত হয়ে যাচ্ছি, ছোটবেলার কথা। বিশেষ করে আপনি যখন কথাগুলো বলছিলেন, আমি না কথার মধ্যে না থেকে আমি চলে গেছি আমার গ্রামে, যেখানে সকালবেলা প্রভাত ফেরিতে যেতাম, কালো ফিতা দিয়ে 2 বেনি করতাম খালি পায়ে। এবং খালি পা। তখন শীত থাকতো ওই সময়, শিশিরে পা ভিজে যাচ্ছে, তারপরও যেতে হবে, প্রাণপণে ছুটছি। মানে কথার খেয়েও হারিয়ে ফেলছি মনে হয় একটুখানি, কারণ মানুষ এমনই সবসময় স্মৃতি খুঁজতে থাকে, স্মৃতি তাড়িত হয়ে যায় এবং স্মৃতির কাছে ফিরে যেতে চাই। আমরা গল্প শুনছিলাম, কিন্তু গানের মানুষের কাছে তো শুধু গল্প শুনে হবে না, গানে ফিরে যেতে হবে। আমিও আবেগতাড়িত হচ্ছিলাম শ্রদ্ধেয় ম্যামের মুখে ভাষা আন্দোলনের সেই মানে ইতিহাস একদম জীবন্ত না, মনে হচ্ছিল চোখের সামনে ঘটছে। মানে আমরা তো এতভাবে শুনতে পাই না, যতটুকু বইপত্রে থাকে ততটুকুই জানি। তো যারা সম্মুখ দেখেছেন, তাদের উত্তরসূরি তিনি, তাদের ঘরে জন্মগ্রহণ করেছেন, তাদের মুখ থেকে শোনা কিন্তু একটা ভীষণ সৌভাগ্যের বিষয় আমাদের জন্য। তো আমি ওই ভাষা আন্দোলনের মধ্যেই আছি। তো সেই ধারাতে একটি মহান 1952 সালের ভাষা আন্দোলনের পরবর্তীকালে রচিত একটি গণসঙ্গীত, হ্যাঁ, গানটি লিখেছেন হাসান হাফিজুর রহমান এবং সুর করেছেন শেখ লুৎফর রহমান, সেটি পরিবেশনের চেষ্টা করছি। মিলিত প্রাণের কলরবে যৌবন ফুল ফোটে রক্তের অনুভবে, মিলিত প্রাণের কলরবে যৌবন ফুল ফোটে রক্তের অনুভবে। শহীদ মুখের স্তব্ধ ভাষা আজ অযুত জনের বুকের আশা, ওদের মরণে প্রাণ পেলাম আজ আমরা সবে, ওদের মরণে প্রাণ পেলাম আজ আমরা সবে। মিলিত প্রাণের কলরবে যৌবন ফুল ফোটে রক্তের অনুভবে। কৃষ্ণচূড়া ভুলে নাই, বাংলা রাঙামাটি ভুলে নাই, কৃষ্ণচূড়া ভুলে নাই, বাংলা রাঙামাটি ভুলে নাই। মুক্তির ইশারা ফিরে এলো বাঁচার মন্ত্রের উৎসবে, ওদের মরণে প্রাণ পেলাম আজ আমরা সবে, ওদের মরণে প্রাণ পেলাম আজ আমরা সবে। মরণজয়ী এই ডাক শুনে ঘরে বসে থাকবি কি কাল গুনে, ওরে মরণজয়ী এই ডাক শুনে ঘরে বসে থাকবি কি কাল গুনে। প্রতিদিনের মনের কথা সরব হলো এই ফাল্গুনে, প্রতিদিনের মনের কথা সরব হলো এই ফাল্গুনে। ওদের মরণে প্রাণ পেলাম আজ আমরা সবে, ওদের মরণে প্রাণ পেলাম আজ আমরা সবে। মিলিত প্রাণীর কলরবে যৌবন ফুল ফোটে রক্তের অনুভবে, যৌবন ফুল ফোটে রক্তের অনুভবে। আহা, কি অসাধারণ কথা! আর সুরের মধ্যেও যে একটা প্রত্যয় থাকে, দৃঢ়তা থাকে, সেটা কিন্তু হ্যাঁ একদম মানে, এবং আপনি গাচ্ছিলেনও ওই রকম করে, আমি দেখছিলাম আর পিছনে মনে হচ্ছিল যেন কুচকাওয়াজের শব্দ পাচ্ছি। একদম না, একদম অসাধারণ এই একটা সময়টা একটু ব্যাপার। আমাদের শুষ্ক আবহাওয়া শিল্পীদের জন্য একটু কষ্ট হয় গান করা, না, গলাটা তাতে শুকিয়ে যাচ্ছে। শুনতে একদম কিন্তু আমার মনে হয় প্রাণের মধ্যেই যে আত্মশক্তি, শক্তিটা, সেই শক্তিটা কিন্তু আসছে আমার একদম। সেই আন্দোলন থেকে। একদম একদম। গানটা ছন্দের মধ্যেও তো দৃঢ়তা প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, আমি সেটাই ভাবছি, এবং আজকের দিনের জন্য একদম যথাযথ। সেটাই। তারপরে ওই আমরা যেন কোথায় ছিলাম,
আমরা তো ওই ছিলাম যে আমরা আন্দোলন, আমরা রাষ্ট্রভাষা পেলাম শেষ পর্যন্ত, হ্যাঁ, 1956-তে। কিন্তু আমরা আরও গর্বিত, আপনি বলছিলেন আমাদের কেন অহংকার, কারণ 1999 সালে কিন্তু আমরা এটাকে ইউনেস্কো তখন আমাদেরকে কিন্তু স্বীকৃতি দিয়ে দিল। তো এটা তো বিরাট পাওনা আমাদের জন্য। বিশাল ব্যাপার। হ্যাঁ, 1999। তো এটা শুধু আন্তর্জাতিক মাতৃভাষা আমাদের না, আন্তর্জাতিক, শুধু এটা এখন বাংলাদেশের সবার না। হয়ে গেছে। হ্যাঁ, তা আমারও একটু ভুল ভাবতাম আমি যে আমাদের এই গানগুলো সব দেশের লোকরা গাইবে কি করে, কিন্তু তা না। ব্যাপারটা হলো যে আন্তর্জাতিক মাতৃভাষা প্রত্যেক দেশের লোকেদেরই যে তাদের ভাষা, সবার মা সেই সবার ভাষায় কাছে ওরা সেটাকে উদযাপন। আমি একটু ভুল ভাবতাম, হ্যাঁ। তারপর পরে আমার ভুলটা ভেঙেছে যে না, কিন্তু এখন আমি দেখি টিভিতে, দেখেছেন যে বিভিন্ন ভাষা, কিন্তু আমাদের এই আমার ভাইয়ের রক্তে রাঙানো এই গানটাই কিন্তু ওদের ভাষাতে গাচ্ছে, বিভিন্ন ভাষায় গাচ্ছে। এটা শুনলে অহংকার হয় নাকি? একদম সত্যি অহংকার হয় যে আমরা এটা আদায় করতে পেরেছি আর কি। এবং এই অহংকার একমাত্র মানে আমাদেরই আছে, এটা ভাবতেও আরেকটা অহংকার এসে ভর করে যেন। না, সবাই মানে পৃথিবীর প্রত্যেকটা দেশই শিখে। একবার আসামে একটা হয়েছিল, সেটা অত উল্লেখযোগ্য ছিল না, একটা ভাষা নিয়ে হয়েছিল, কিন্তু বাঙালিরা যেভাবে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য করেছে, এটা ইতিহাসে বিরল, এটা হয়নি কোনোদিন। আর তারপরে এখন ইউনেস্কো যেটাকে স্বীকার করে নিয়েছে, এবং প্রত্যেকটা দেশে 21শে ফেব্রুয়ারি, মানে পৃথিবীর প্রত্যেকটা দেশে 21শে ফেব্রুয়ারি, প্রত্যেকটা। এতে বড় কিছু আর হয় না। আমরা তো অহংকারী জাতি বলতেই পারি, তাই না? এবং এটার যথার্থতা আছে। জি, সেটাই। কিন্তু এখন একটা জিনিস হচ্ছে, সেটা আমাদের, আমরা গান শুনিনি তারপরে বলি আর কি, নাকি অন্যান্যর কাছে যাই, ভাষা নিয়ে আমাদেরকে আরো চিন্তা করতে হবে আর কি, সেটা বলছি পরে। আর গান মনে হচ্ছে যে আরো গান এরকম হয় না, কোনো সময় গান শুনতেই যেন ভালো লাগছে, বেশি গান শুনেই ভালো লাগছে যেন। আজকের আড্ডাটা গানময় আড্ডা। এখন কি শুনবো? এখন আপু আরেকটি দেশের গান গাওয়ার চেষ্টা করছি আমি। বাহ, সহযোগিতায় স্বর্ণময়ী মণ্ডল। আমার মন চলে যায় বাংলা দেশে, সুদূর একটি গাই, যেথায় শ্যামল মাঠ ধান কাউনি দুলছে বাই বাই। আমার মন চলে যায় বাংলা দেশে, সুদূর একটি গাই, যেথায় শ্যামল মাঠ ধান কাউনি দুলছে বাই বাই। কি যে শোভা গাছ গাছালি, হরষে নাচে পাখ পাখালি, পল্লীবালা গল্প করে, পল্লীবালা গল্প করে, আম কাঁঠালে বাই, যেথায় শ্যামল মাঠ ধান কাউনি দুলছে বাই বাই। আমার মন চলে যায় বাংলা দেশে, সুদূর একটি গাই, যেথায় শ্যামল মাঠ ধান কাউনি দুলছে বাই বাই, দুলছে বাই বাই, দুলছে বাই বাই। আহা, সেই দোলা যেন একদম চোখের সামনে ভাসছে না। আর ভাগ্যিস আমার অঞ্চলে কাউন হয়। একবার আমার স্কুলের বাচ্চারা, আমিও শিক্ষকতা করেছি কিছুদিন, তো বলে ধান চিনতে পারছে, কিন্তু কাউনটা কি, মানে কাউনটা আবার কি এটা বলছে। তো বললাম কাউনটাও একটা মানে খাবার জিনিস, খুব ছোট ছোট দানা, সুজির মতো, ধানের বিচি। এই যে সুন্দর একটা, এই বাংলা ভাষায় এইভাবে বলা সম্ভব, তাই না? যে ধানের বিচি বা ধানের বাচ্চা,
অসাধারণ না এই যে গানটার মধ্যে যে ওটা ক্ষীর খেয়েছেন, খুব মজা কিন্তু। হ্যাঁ হ্যাঁ ওই যে কাউনের উত্তরবঙ্গে ক্ষীর আমিও খুব মজা। উত্তরবঙ্গে, সে উত্তরবঙ্গে আমরা হ্যাঁ। কাউন দেখেছি। একদম অসাধারণ ব্যাপার। আমার নানা বাড়িতে রোজার সময় কাউনের ক্ষীর হতো স্পেশাল। নানা বাড়ি কোথায় ছিল? হ্যাঁ, নানা বাড়ি কোথায়? নানা বাড়ি ঢাকায়। তো ওনারা তো পরে মাইগ্রেট করে চলে এসেছিলেন, আসলে আচ্ছা, তো ওনারা 24 পরগনার ভাসলের। হ্যাঁ তো না নানা মানে আপনি ভাইয়া কোনটার কথা বলছেন, যে আপনি যে স্মৃতিচারণ করছেন সেই বাড়িটা তখন কি বাংলাদেশে? চকবাজারে ও আচ্ছা ওনার বাসা, তো মানে ওখানে শিফট করে তারপরে উনি ওখানেই চলে এসেছিলেন অনেক বছর আগে। আচ্ছা, নানা ভাই আর কি ওখান থেকে। বাহ। তো ওইটা গিয়ে আমরা নানা ভাই ওটা পেয়ারা হাউস লেখা ছিল, ওনার গ্রামের নাম ছিল পেয়ারা, তো ওই বাড়িটার নাম ছিল পেয়ারা হাউস। বাহ। তো ওখানে ছিল ব্যান্ডেটে, মানে একদম আদেশ করা ছিল যারা রোজা রাখবে ভোর রাতে তারাই কাউনের ক্ষীর পাবে। আচ্ছা ওই ভয়, মানে ওই খাওয়ার জন্য আমরা রোজা রাখতাম যে কখন ক্ষীরটা খেতে পারবো। না, দিনের না। বেলা কাউকে দেবে না, যারা রোজা রাখবে শুধু তাদেরকে দেওয়া হবে। কাউনের ছোট্ট ছোট্ট। তার মানে এই যে মানে রোজাটাও একটা সংস্কৃতির মতো না, যে তখন তখন মিশে গেছে তখনকার দিনে, এবং এখনো অনেকটা উৎসব, পুরো মাস জুড়ে উৎসব লেগে থাকে। আমিও এমনিতে তো বাঙালি একটু স্মৃতিচারণ করি আপা। একদম, ম্যাম একদম। বলছিলেন যে কাউনের ক্ষীর বা পায়েসের কথা। আমাদের মধ্যেও কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা আমরা বিভিন্ন পূজা পার্বণে যখন উপবাস থাকি আমরা, কাউনের তারপরে ওই যে ভাতটা খাওয়া যাবে না, রুটি মানে পঞ্চশস্য খাওয়া যাবে না, কিন্তু কাউনের উপরে কোনো নিষেধাজ্ঞা নেই। ছিল না। হ্যাঁ, তো আমার দিদা ঠাকুমা আমার মা তাদের দেখেছি একাদশীর দিন বা বিভিন্ন আমরা উপবাস থাকলে কাউনের খিচুড়ি রান্না করে আমাদেরকে খাওয়ানো হতো, এতে শরীরটা ভালো থাকবে, গলাটা শুকোবে না, বা যেটাই হোক, এবং ফ্যাট কম বা এই কাউনটা আমাদের মানে আমরাও খেয়েছি। তার মানে তো আমি ঠিকই বলেছি যে এটা উৎসবটা কিভাবে বাঙালির একদম অন্দরমহলেও পৌঁছে গেছে না, এবং সেই শব্দটাকে যে গীতিকার, এই গানের গীতিকার কে যেন, কি নাম বললে তোমার গানের গীতিকার? কে ছিলেন এই মুহূর্তে স্মরণ করতে পারছি না। সুরকার কি? হাবিবুর রহমান। হাবিবুর রহমান গীতিকারটা। আমিও ওর গান শুনতে শুনতে আমি মনে মনে বলার চেষ্টা করছিলাম যে কি অসাধারণভাবে এই কাউন শব্দটা নিয়ে এসেছে না গানের সাথে, এবং সুরে সুরে মিশে গেছে আমাদের প্রাণের সাথে। এখনো পাওয়া যায়, কিন্তু মানে পাওয়া যায়, খুঁজে খুঁজে পেতে হয় আর কি, ওইরকম, তাই না? আমরা জুমে দেখতে পাচ্ছি আমাদের দুজন মিষ্টি আপু, একজনের নামই মিষ্টি আর আরেকজনের নাম নাহিদা আপা, কিন্তু আমরা মানে এখানেও আছে আমার পাশে সবাই মিষ্টি মুখ তিনজন, আর এখানেও তৃতীয় একজন আরেকজন আপুকে দেখতে পাচ্ছি, ঝুমুর আপা। ঝুমুর আপা এদিকে পরমা আপা মনে আসি করছে, এখনো আসে নাই। মিষ্টি আপা কেমন আছেন? আনমিউট করে কথা বলেন আমাদের অতিথিদের সাথে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। 21 ফেব্রুয়ারি শুভেচ্ছা আপনাদের সবাইকে, আর রমজানুল মোবারকেরও শুভেচ্ছা আপনাদের সবাইকে, অতিথিদেরকে। খুব ভালো লাগছে আপনাদের কথা। আজকের বিষয় সম্পর্কে কিছু বলার আছে? আর গান আপু, কেমন এটা তো আমাদের আমাদের মাতৃভাষা দিবস, আমাদের আমাদের অস্তিত্বের ব্যাপার, শিকড়ের বিষয়, আর আমাদের দেশের কথা, ভাষার জন্য অনেক অনেক ভালোবাসা। শহীদের রক্ত কোনোদিন বৃথা যাবে না ইনশাল্লাহ। আমরা যে কোনো বিভিন্ন পরিস্থিতি আসবে, থাকবে, যাবে, কিন্তু আমাদের দেশ, আমাদের জাতি, আমাদের সংস্কার ইনশাল্লাহ সব সময় থাকবে। আর আমি ভাষা দিবসের জন্য একটা লাইন বলতে চাই, বলবো আপু? আচ্ছা আচ্ছা, এক লাইন এত সুন্দর করে আবদার করলেন। জি। ভাষার জন্য যারা দিয়ে গেল প্রাণ, ভুলিনি আমরা কোনোদিন ভুলবো না সেই অবদান, কোনোদিন ভুলবো না, ভুলিনি আমরা। দেশের জন্য যারা দিয়ে গেল প্রাণ, ভুলিনি আমরা। আহা, এবং ভুলবো না কোনোদিন। অনেক ধন্যবাদ মিষ্টি আপা। আমি এখন পরমা আপাকে বলছি কিছু বলবার জন্য। আজকে আন্তর্জাতিক ভাষা বাংলা ভাষা দিবস। আমার জীবনে আমার মনে হচ্ছে বাংলা ভাষা মায়ের ভাষা।
আমার কেন, সবার, আমার জাতির ভাষা বাংলা ভাষা। এই বাংলা ভাষা মায়ের ভাষা, আমি কথা বলতেছি, আমি দু কলম লিখতে পারতেছি, আমার মনের ভাব প্রকাশ করতে পারতেছি, আমি যেন এর চেয়ে স্বপ্নের মতো ভাসতেছি। শুধু আমার বাংলা ভাষাকে লালন করে, আমার লালন ধারণ করে আমি মানে তৃপ্তি পাচ্ছি, আমি সন্তুষ্ট হচ্ছি। আর কোনো ভাষাতে আমার এত মধুর কোনো কিছুই লাগে না, মনে হয় না। এটুকুই বলে আমি শেষ করছি। সবাইকে একটু একটু বলার অনেক অনেক ধন্যবাদ। এবং আপনার কণ্ঠে যে তেজ, আমার তো মনে হচ্ছে যে আপনি মিছিলে গিয়েছিলেন কোনো কালে। আর বেরসিক বিরতি কানের কাছে নড়াচড়া করছে। আবার একটু বিরতিতে যাচ্ছি এবং খুব দ্রুতই ফিরবো, সে পর্যন্ত সাথেই থাকতে হবে। অনেক অনেক ভালোবাসা এবং অপার কৃতজ্ঞতা আমাদের সাথেই থাকার জন্য। ফিরে এলাম বিরতি শেষে। জুমের আপুদের সাথে একটু ছোট করে সবার সাথে একটু পরিচিত হয়ে নিই, তারপরে ফিরে আসবো আবার এখানকার অনন্যাদের সাথে। নাহিদা নেলি আপা, একটু আনমিউট করে আমাদের সাথে কথা বলেন, ছোট্ট করে শুভেচ্ছা জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। আন্তর্জাতিক ভাষা দিবসের শুভেচ্ছা সবাইকে। আসলে আজকে এই দিনের জন্য আমরা সবাই আমাদের এত সুন্দর বাংলা মাতৃভাষা ফিরে পেয়েছি। এই ভাষাকে নিয়ে আমরা যেখানেই যাই গর্ববোধ করি, নিজের স্বাচ্ছন্দ্যে নিজের মতো করে বলতে পারি সবার সাথে। আমার মনে প্রাণের ভাষা এই বাংলা ভাষায়। এই ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে সবার আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে এই ভাষা পেলাম। এদের সবার জন্য রয়েছে অনেক অনেক দোয়া। আল্লাহ তাদের সবসময় ভালো রাখুন। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। ঝুমুর আপু, আপনাকে অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি, একটু রিনি ঝিনি সুরে কিছু বলুন। সবাইকে শুভ সন্ধ্যা। হ্যাঁ, সব শহীদদের প্রতি শ্রদ্ধা। আসলে আপু, আত্মনিবেদন বলতে আমরা যেটা বুঝি যে নিজের স্বার্থ ত্যাগ করে চাওয়া পাওয়াগুলো বিসর্জন দিয়ে দেশের কল্যাণের জন্য, এবং সেটা পরিবার বলো যে কোনো দেশের জন্য যেটা বিলিয়ে দেয়, আমার মনে হয় এটাই আত্মতৃপ্তি, আত্মনিবেদনের গাথা রচিত হয়, আর এটাই আত্মতৃপ্তি আপু। একদম, যার যার জায়গা থেকে তার মতো করে। অনেক ধন্যবাদ ঝুমুর আপু। হাসিনা আপুকে দেখছিলাম। হাসিনা আপা, আনমিউট করে কথা বলুন। জি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। অনেক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, অনেক গুরুত্বপূর্ণ একটা দিন আমাদের জন্য। একদম, আসলে যারা আমাদের জন্য এই ত্যাগ স্বীকার করে গেছে, এবং ওইটার জন্য আজকে আমরা এত সুন্দর করে, এত সুন্দর প্ল্যাটফর্মে বসে বাংলা ভাষায় কথা বলতেছি, মনের আবেগ প্রকাশ করতে পারতেছি, কার কোনটা ভালো লাগে, কোনটা ভালো লাগে। এই একটু সম্ভবত যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। আমরা তাহলে স্টুডিওতে আসছি, আর কথা না বলে আমার মনে হচ্ছে যে গানে চলে যায় সরাসরি। মানে আমার তো ভীষণ আকুপাকু করছে প্রাণ, কারণ আপনিও গানের মানুষ আপু, আপনি অনেক ভালো গান করেন। আমি শুনলাম যে তখন ভালোই লাগলো। হ্যাঁ, না একটু গাইছিল যে, একটু গান করেন। এবং ওনার গানের মধ্যে যেটি আমি দেখেছি প্রথম সরাসরি একটি অনুষ্ঠানে, নাটকীয়তা, মানে নাটক এবং গান মিলে যা হোক, ওনার কাছে আমরা কিছুই নই, অনেক গুণের গুণ। না কি বলেন, অনেকদিন পরে দেখা হলো। হ্যাঁ, অনেকদিন পরে দেখা হলো। তো আবার গানের কথাই এলাম, তো এবারও প্রতিবাদের গান, প্রতিরোধের গান, বাংলা ভাষা, এই যে আমরা বাংলা ভাষাভাষী যারা রয়েছি, বাংলায় কথা বলতে পারি, আমরা শিল্পীরা বাংলায় গান গাইতে পারি, হ্যাঁ, প্রতিবাদ জানাচ্ছি, আন্দোলন করছি, এটা কিন্তু আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয়। কারণ আমি জেনেছি যে পৃথিবীর অনেক মানুষই এটি থেকে বঞ্চিত। হ্যাঁ, এবং আমরা কিন্তু সেই দিক থেকে অবশ্যই অহংকারের অনেকটাই গিয়ে। তো সেরকম গত শতকের 50-এর দশকে রচিত একটি কালজয়ী গান ভাষাকে নিয়ে। তো গানটি লিখেছেন প্রখ্যাত সঙ্গীতকার সলিল চৌধুরীর কথা ও সুরে। আমি ভাবছি সবাই মিলেই করি, আমাদের সবার খুব জানা গান। হ্যাঁ আপু। আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন, দ্বিগুণ জ্বলে যেন দ্বিগুণ দারুণ প্রতিশোধে।
করে চূর্ণ ছিন্ন ভিন্ন শত ষড়যন্ত্রের জাল যেন আনে মুক্তি আলো আনে আনে লক্ষ্য শত প্রাণে শত লক্ষ্য কোটি প্রাণে আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের আগুন আমার প্রতি নিঃশ্বাসের বিষে বিশ্বের বঞ্চনার ভাষা দারুণ বিস্ফোরণ যেন ধ্বংসের গর্জনে হানে যত বিপ্লব বিদ্রোহের আমি সাথী যত বিপ্লব বিদ্রোহের আমি সাথী আমি মাতি যুদ্ধে হেথায় সেথায় মানুষের মুক্তির বিপন্নতায় আমি মাতি যুদ্ধে হেথায় সেথায় মানুষের মুক্তির বিপন্নতায় আমারই রক্ত ঝরে দেশে দেশে বন্দরে শত মরু কন্দরে গৌরী শিখায় মিলনের তীর্থের সন্ধানে আনে মুক্তি আলো আনে আনে লক্ষ্য শত প্রাণে শত লক্ষ্য কোটি প্রাণে আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের আগুন। আহা, শিখা অনির্বাণ। মণি দিদি মণি দিদি, আপনার কাছে ফিরছি। আচ্ছা, এই যে এখন আমরা যদিও আন্তর্জাতিক ভাষা মানে সকল ভাষার প্রতি শ্রদ্ধা জানানো, সম্মান জানানো আমাদের কর্তব্য, সেক্ষেত্রে আমরা কোনো ভাষাকে বিশেষ করে বিশেষায়িত করে দোষী বলবো না, কিন্তু এখন আমাদের ছেলেমেয়েরা যেভাবে বাংলা এবং ইংলিশ অনেকটা বাংলিশ অনেকে এটার নামকরণ করেছে, এইভাবে যে কথা বলে, এটাকে আপনি কিভাবে দেখেন একজন শিক্ষক হিসেবে, একজন মা হিসেবে, একজন বাঙালি নারী হিসেবে? এখন যুগের ধারা, যুগ যেভাবে চলছে, পোশাকে আশাকে সাজে পোশাকে সব দিক দিয়ে, তো এখন সেই যুগের সাথে তাল মিলিয়ে ওদের ভাষাটাও সেভাবেই যাচ্ছে আমার মনে হয়। তো ওটাতে আমি, তারা যে ইংরেজি বাংলা মিশিয়ে যে করছে, ওটাতে আমার অতটা আপত্তি নেই সত্যি কথা বলতে কি। কিন্তু এখন একটা ভাষা হয়েছে, সেটা আপনাকে আমি কি বলবো, সেটা মানে ইউনিভার্সিটি ল্যাঙ্গুয়েজ অর স্কুল ল্যাঙ্গুয়েজ বলতে পারেন, ওটা অন্যরকম। খাইছিস গেছিস কেমন কেমন একটা বিচিত্র যেটা ভাষা, এটাকে আমি মানে অনুমোদন করতে পারি না। বলো ঠিক আছে, চিটাঙের ভাষা বলো ঠিক আছে, নোয়াখালী বলো, সিলেট বলো, কিন্তু ওদের একটা মানে শিক্ষার্থীদের একটা আলাদা ভাষা হয়ে গেছে। হ্যাঁ, এবং এটাকে বলে চলতি ভাষা। কিভাবে সম্ভব? তুর্কি চলতি, ও চলতি না, ওটা খাইছিস না কেমন করে জানি বলে, ওটা তো আমি কিভাবে হয়, কেমন করে জানি বলে মিশ্রিত। মানে আমি গান শেখাতে গিয়ে যেগুলো আরো সম্মুখীন হই, মানে এই বাচ্চাগুলো কি হচ্ছে জানি না ইংরেজি মাধ্যমে পড়বার কারণে কিনা, সরাসরি আমি দোষারোপ করছি না, তবে আমাদের চারপাশে এই যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে এই যে ইউটিউবে বিভিন্ন রকম গান তারা শুনছে, বিভিন্ন রকম ভাষা তারা দেখছে, শুনছে, বলছে, এতে কি হচ্ছে বাংলা ভাষার যে প্রকৃত উচ্চারণ, এ থেকে তারা কিন্তু বিচ্যুত হয়ে পড়ছে। মিশ্রিত একটা ভাষা তারা বলে, এইভাবে বলে। সেই ভাষাটাকে আসলে এখনো পর্যন্ত গান বেঁচে আছে, গানের মাধ্যমে আমরা সেটাকে সুসংহত করব। আচ্ছা, আমরা কি সবশেষে একটা গান শুনবো? শেষের প্রান্তে আছি আমরা, যাবার সময় কি গান শুনতে শুনতে যাবো? করতে এমন একটি গান করা যায় যে গানটি সবাই জানে, আমাদের মুখের ভাষার গান, আব্দুল লতিফের সেই অমর গাথা, ওরা আমার মুখের ভাষা, একদম সবাই মিলে করি। এখানে আমি একটা রিকোয়েস্ট রেখে যেতে চাই যে ধরেন আপনার মানে মিডিয়া যে মানে কি বলবো, মানে সম্প্রচার কেন্দ্র যেগুলো চ্যানেল ট্যানেল আছে, যেগুলো নাটক টাটক যখন হয় নাটক, তখন আমার মনে হয় ওই ভাষাটাকে, বিচিত্র ভাষাটাকে যতটা পারে কমিয়ে আনা। হ্যাঁ, একদম। আর অনন্যা, কিছু বলার আছে? আমরা কিন্তু একদম শেষ প্রান্তে, আমার মনে হয় যে গান শুনি বরং, তার আগে আমি বিদায় নিয়ে নিই, ঠিক আছে? ঠিক আছে, আবারও দেখা হবে। আসলে বেশি কথা বলতে চাচ্ছি না, গানের মধ্যেই থাকতে চাচ্ছি। গানের মধ্যে থাকলে কেমন যেন একটা অন্যরকম আবেশ কাজ করছে। আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, পরিবার নিয়েই থাকবেন। আপনাকে ধন্যবাদ। আপনাকে আপু অনেক ধন্যবাদ আজকে অনুষ্ঠানটা এত সুন্দর করে প্রাণবন্ত করে তোলার জন্য। একদম, গান। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়,
ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়, ওরা কথায় কথায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমাদেরই হাতে পায়, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। কই তো যাহা আমার দাদাই, কইছে তাহা আমার বাবাই, কই তো যাহা আমার দাদাই, কইছে তাহা আমার বাবাই। এখন কও দেখি ভাই মোর মুখে কি অন্য কথা শোভা পায়, কও দেখি ভাই, এখন কও দেখি ভাই মোর মুখে কি অন্য কথা শোভা পায়, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। সইমুনা আর সইমুনা অন্য কথা কইমুনা, যায় যদি ভাই দিমু সাধের জান, আহা যায় যদি ভাই দিমু সাধের জান। এই জানের বদলে রাখুম রে ভাই বাপ দাদার জবানের মান, হো 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 বাপ দাদার জবানের মান। যে শুনাছে আমার দেশের গাঁও গ্রামের গান, নানান রঙে নানান রসে ভইরাছে তার প্রাণ। যে শুনাছে আমার দেশের গাঁও গ্রামের গান, নানান রঙে নানান রসে ভইরাছে তার প্রাণ। ঢপ কীর্তন ভাষান জারি, গাজীর গীতার কবির সারি।